আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চ্যাপ্টার 6 এর উপর সৃজনশীল। ওকে, সো আমি এখানে যেহেতু চ্যাপ্টার 6 আর আমি সৃজনশীল তোমাদের করাবো এখানে 6টা। জাস্ট এই ভিডিওতে আমরা 6টা সৃজনশীল কমপ্লিট করব। আর একেবারে সহজ ম্যাথগুলো দেখো, খুবই ছোট ছোট ম্যাথ, জাস্ট তোমার নাম্বার পাওয়ার জন্য অনেক বেশি হেল্পফুল হবে এই ভিডিওটা। সো প্রথমে আমি দিনাজপুর বোর্ড 2024টা দেখো, এই কোয়েশ্চেনটা আলোচনা করতে চাই। এখানে আছে কার্বন 40%, হাইড্রোজেন 6.67% এবং অক্সিজেন বিদ্যমান, কিন্তু অক্সিজেন কত পার্সেন্ট সেটা কিন্তু দেওয়া নাই, তাই না? যদি কখনো এমন হয় কোনো যৌগে কোনো একটা পরমাণুর শতকরা সংযুতি নাই, তাহলে সেটা 100% থেকে মাইনাস করে নিবা, কারণ আমরা জানি একটা যৌগের টোটাল তো 100%। তাহলে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন আছে, কিন্তু কার্বন আর হাইড্রোজেনের দুইটার মান হচ্ছে কত 46 পয়েন্ট সামথিং, তাই না? তাহলে অক্সিজেন কত হবে? টোটাল 100 থেকে মাইনাস করে অন্য পরমাণুটা বের করে নিবা। ওকে, সো চলো আমরা বের করি। দিনাজপুর 2024, আমরা দিনাজপুর সমাধান করতে যাচ্ছি। দিনাজপুর 24-এর গ। ওকে, সো তোমরা সবাই খাতাগুলো নিয়ে বসো এবং আমার সাথে সাথে করো। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন বিদ্যমান, তাই না? তাহলে তুমি এখানে লিখবা কি, অক্সিজেনের শতকরা সংযুতি হবে, অক্সিজেনের শতকরা সংযুতি সমান সমান 100 থেকে এই দুইটার যোগফলটা মাইনাস করে দাও, 40 প্লাস 6.67, এটা যদি মাইনাস করে দাও তাহলে তুমি কি পাবো? 53.33%। ওকে, তাহলে আমরা এখন তিনটার মানে জানি। একটা কার্বন 40%, হাইড্রোজেন 6.67 এবং অক্সিজেন 53। তাহলে তোমাকে বলা হলো কি, যৌগের একটা অণুর এইটা আণবিক ভর হচ্ছে 180। তোমাকে বলা হচ্ছে এম যৌগের আণবিক সংকেত নির্ণয় করো। আণবিক সংকেত, তো আণবিক সংকেত নির্ণয়ের ভিডিওতে আমরা দেখে আসছিলাম না, এটা আমি ওখানেও করেছি। দেখো এটাই কিন্তু সৃজনশীলে এসেছে। তাহলে আণবিক সংকেতের জন্য প্রথমে কি করতে হয়? শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে লিখবো আমরা পরমাণুর শতকরা সংযুতিগুলোকে, হ্যাঁ, মৌলগুলোর তাদের নিজ নিজ পারমাণবিক ভর দিয়ে ভাগ করে পাই। ওকে, তাহলে কার্বন হচ্ছে 40% দেওয়া আছে শতকরা সংযুতি, কার্বনের ভর হচ্ছে 12। এরপরে হাইড্রোজেন হচ্ছে তোমার 6.67, হাইড্রোজেনের ভর হচ্ছে 1। আর অক্সিজেনের হচ্ছে 53.33, ভর হচ্ছে 16। তাহলে এই মানটা আসবে 3.33, এটার মান আসবে 6.67, এটাও আসবে 3.33, তাই না? তাহলে আণবিক সংকেত নির্ণয় করার জন্য প্রথমে স্থূল সংকেত বের করতে হয়, তোমরা জানো, আগের ভিডিওতে তোমরা দেখেছো। সো এরপরের কাজটা হচ্ছে তাদের মধ্যে যে ভাগফল তিনটা পাবো বা যে ভাগফলগুলো পাবো তাদের মধ্যে সবচেয়ে ছোট ভাগফল দিয়ে সবাইকে আবার ভাগ করতে হবে পরমাণু সংখ্যা নির্ণয় করার জন্য। তাহলে কি লিখবো? ক্ষুদ্রতম ভাগফল 3.33 দিয়ে সকল ভাগফলকে ভাগ করে পরমাণু সংখ্যা পাই। তাহলে কার্বন হচ্ছে ভাগফল 3.33 আর ক্ষুদ্রতম ভাগফল 3.33। তাহলে কার্বনের পরমাণু সংখ্যা হচ্ছে একটি, হাইড্রোজেনের ভাগফল হচ্ছে 6.67, ভাগ করছি 3.33 দিয়ে, পাবো দুইটি। আর অক্সিজেনের মানও 3.33, ভাগ করব কি দিয়ে? এটা দিয়েই। তাহলে এখানেও পরমাণু সংখ্যা একটি, তাই না? তাহলে আমরা স্থূল সংকেত পেয়ে যাব। সুতরাং স্থূল সংকেত, কার্বন হচ্ছে একটা, হাইড্রোজেন দুইটা, অক্সিজেন একটা, তার মানে
CH2O। ওকে, এটা হচ্ছে এই যৌগের স্থূল সংকেত। ঠিক আছে, তোমরা এইটুকু স্ক্রিনশট দিয়ে নাও। নেক্সট আমি পরের পার্টটা করছি। এরপরের কাজটা কি, যদি স্থূল সংকেত বের করতে বলে তাহলে এটা এখানেই শেষ, আর যদি আণবিক সংকেত বের করতে বলে তাহলে একটু সামনে অগ্রসর হব। আমরা লিখব যে, মনে করি এটাই স্থূল সংকেত, লিখব ধরি আণবিক সংকেত, ধরি আণবিক সংকেত CH2O। এখানে একটা n ইউজ করবো, n, কারণ এখানে তো নাম্বার আছে, ওই সংখ্যাটা বের করব। হ্যাঁ, সুতরাং আণবিক ভর, এই আণবিক সংকেত যেটা পেলাম তার আণবিক ভর সমান সমান কার্বনের ভর 12, হাইড্রোজেনের ভর 1, আছে 2টা, অক্সিজেনের ভর হচ্ছে 16, তাহলে টোটাল হচ্ছে 30n। প্রশ্ন মতে তাহলে আণবিক ভর আমরা 30n পেলাম, আর প্রশ্নে আণবিক ভর দেওয়া আছে, দেখো এই যৌগের আণবিক ভর দেওয়া আছে 180 ভর দেওয়া আছে, আর আমরা পেলাম 30n। তাহলে আমরা কি লিখতে পারি, প্রশ্ন মতে 30n ইকুয়াল 180, বা n ইকুয়াল 180/30, সুতরাং n ইকুয়াল 6। তাহলে n এর মান যদি 6 হয়, তাহলে আমরা যদি ওই জায়গায় গিয়ে বসিয়ে দিই তাহলেই হয়ে যাবে এখানে। সুতরাং আণবিক সংকেত আমরা পেয়ে যাব এখন। সুতরাং আণবিক সংকেত হলো CH2O, n এর জায়গায় বসাবো 6, তার মানে C6H12O6, তার মানে এটা হচ্ছে গ্লুকোজ, তাই না? ওই গ্লুকোজ দিয়ে আসলে ম্যাক্সিমাম টাইমে কোশ্চেন আসে, আশা করি বুঝতে পেরেছো। তবে প্রথম শর্ত হচ্ছে নিজ নিজ পারমাণবিক ভর দিয়ে শতকরা সমযোজীগুলোকে ভাগ করব, এরপরে যে ভাগফলগুলো পাবো তাদের মধ্যে ক্ষুদ্রতম ভাগফল দিয়ে সব ভাগফলকে আবার ভাগ করে পরমাণু সংখ্যা বের করব। ওকে, এভাবে স্থূল সংকেত পেয়ে যাবো। দেন আমরা ধরে নিলাম আণবিক সংকেত হচ্ছে এটা, n এর সাপেক্ষে ধরে নিয়ে প্রশ্ন মতো করে দেবো, শেষ। তাহলে এরপরে কোশ্চেন কি দেওয়া আছে দেখো, যে এই যৌগের m যৌগের 2 লিটার, এটা ঘ নাম্বার, m যৌগের 2 লিটার 0.5 মোলার দ্রবণ প্রস্তুত করা যাবে কিনা। তো এইটাও তোমরা ভিডিওটা দেখেছো, ঘনমাত্রা নির্ণয় যে ম্যাথ গুলো আছে ওখানে আমি 6-7টা অঙ্ক করিয়েছি, ওইটা দেখলে ক্লিয়ার হবা। এখনো আবার আমি বুঝাই দিচ্ছি, দেখো। তাহলে ঘ নাম্বারটা এটা স্ক্রিনশট নিয়ে নাও, এবং নিজে যদি আমার সাথে বসে থাকো তাহলে করা হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ। এরপরে দেওয়া আছে ঘ নাম্বারটা, m যৌগের 2 লিটার 0.5 মোলার দ্রবণ প্রস্তুত করা যাবে কিনা। তাহলে এখানে আয়তন হচ্ছে 2 লিটার, তাই না? আয়তন V সমান 2 লিটার মানে হচ্ছে 2000 মিলিলিটার। ওকে, আচ্ছা, এরপরে ঘনমাত্রা দেওয়া আছে, ঘনমাত্রা S ইকুয়াল 0.5 মোলার। ঠিক আছে, আচ্ছা, এরপরে যৌগটা তো আমরা এখন জানি, যৌগটা গ্লুকোজ, তাহলে সেই C6H12O6 এর আণবিক ভর তো আমরা জানি, তারা দিয়েও দিয়েছে আণবিক ভর 180, তাহলে আণবিক ভর m ইকুয়াল 180। তারা আমাদের বলেছে 0.5 মোলার দ্রবণ প্রস্তুত করবো কিভাবে, তাই না? তাহলে আমরা আগে লিখবো দ্রব কতটুকু লাগবে, গ্লুকোজের পরিমাণ কতটুকু লাগবে সেটা আমরা আগে জানতে হবে, তাই না? তাহলে W ইকুয়াল টু SmV/1000। তাহলে ঘনমাত্রা S হচ্ছে 0.5, m হচ্ছে তোমার আণবিক ভর 180, আর V হচ্ছে 2000 ডিভাইডেড বাই 1000। তাহলে এখানে কত আসে এটা আমরা একটু হিসাব করে দেখি। তো 0.5 180 2000 ডিভাইডেড বাই 1000, তাহলে আসতেছে 180.5, 0.5 মোলার দ্রবণ প্রস্তুত করা যাবে কিনা। তাহলে আমাদের এই জায়গার মধ্যে 2 লিটার সরি দেওয়া আছে, 0.5 180 2000 SmV/1000, 180 গ্রামের প্রয়োজন হবে আমাদের। ঠিক আছে, তো এটা হচ্ছে 180 গ্রামই আমাদের লাগতেছে, তোমরাও হিসাবটা করে দেখো, টোটালি আসছে 180 গ্রাম। হ্যাঁ, তাহলে লিখবা
180 গ্রাম। আমি একটু চেক করে দেখলাম 180 গ্রামে কিনা, কারণ আণবিক ভর 180, এই জন্য দেখলাম। তাহলে যেহেতু 2000 লিটার অনেক বেশি, এখন 180 গ্রাম আমার গ্লুকোজ লাগবে, 180 গ্রাম লাগবে গ্লুকোজ। আর যেহেতু 2000 লিটার তৈরি করব, তাহলে 2000 লিটার মানে 2000 মিলিলিটার, তাহলে আমাদের পানির পরিমাণ কতটুকু লাগবে মাইনাস করে দেখলেই বুঝতে পারবো। তাহলে বলবা 180 গ্রাম গ্লুকোজ, 180 গ্রাম গ্লুকোজের সাথে 2000 থেকে 180 মাইনাস করে দাও, 180 মিলিলিটার বা আমার আসতেছে এখানে 1820 মিলিলিটার। 1820 মিলিলিটার পানি, আসলে এটা পাতিত পানি, ওকে, পাতিত পানি মিশিয়ে, হ্যাঁ, তো এটা একটা গোলতলি ফ্লাক্সে বলতে পারি, অথবা একটা বিকারেও বলতে পারো, ওকে, একটা বড় বিকারেও বলতে পারো, অথবা একটা গোলতলি ফ্লাক্সেও বলতে পারো। আচ্ছা, এখানে লিখে দাও একটি বিকারে 180 গ্রাম গ্লুকোজের সাথে 2000 মাইনাস 180 ml বা 1820 ml পাতিত পানি মিশিয়ে, ওই যে 0.5 মোলার, হ্যাঁ, মিশিয়ে 2 লিটার 0.5 মোলার দ্রবণ প্রস্তুত করা যাবে। তোমরা অনেকেই ভাবছো যে এখানে মিলিলিটার, এখানে গ্রাম, বস্তুর ক্ষেত্রে গ্রামই হবে, আর পানির ক্ষেত্রে বা লিকুইডের ক্ষেত্রে মিলিলিটার হবে, ওকে। তাহলে এই হচ্ছে কথা, 2000 লিটার বললে বস্তু নিয়ে হচ্ছে 180 গ্রাম, আর বাকিটা হচ্ছে তত মিলিলিটার হচ্ছে কি, বাকি যত আছে তত মিলিলিটার হবে তার পানি। এখন যদি 2 লিটার না বলে 1 লিটার বলতো, তাহলে 1 লিটার মানে 1000 মিলিলিটার, তাহলে 180 মিলিলিটার হচ্ছে তার 180 গ্রাম হচ্ছে গ্লুকোজ, আর 820 গ্রাম হতো বা 820 ml হচ্ছে পানি, ওকে। এই হচ্ছে কথা। তাহলে এই কোশ্চেনটা এখানে শেষ, সমাধান। দেখেছো কত সহজ এবং ছোট একটা অঙ্ক। আচ্ছা, এর পরের অঙ্কটা কি দেওয়া আছে দেখো, যৌগের একটি অণুর ভর কত, একটি অণুর ভর। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যৌগটা হচ্ছে H2CO3 কার্বনিক অ্যাসিড, এটাও ঢাকা বোর্ডে আসছে। তো কার্বনিক অ্যাসিড ঢাকা 23 আমরা সমাধান করতেছি, নাম্বার 1 যেটা আছে এটা ঢাকা 23। তাহলে যৌগটা H2CO3, তো লিখবা, আমরা জানি 1 মোল H2CO3 মানে কার্বনিক অ্যাসিড, 1 মোল কার্বনিক অ্যাসিড সমান সমান, এটার ভর কত দেখো, 2 আর 12 দিয়ে 14, 348, 62, হ্যাঁ, 62 গ্রাম সমান সমান 6.023 ইন্টু 10 পাওয়ার 23টি অণু, তাই না? তো আমরা তো জেনেই আসছি, এগুলো করে আসছি যে 1 মোল হলে 1 মোলে থাকবে এতগুলো অণু, পরমাণু বা আয়ন। তাহলে তোমার এখানে বলা হচ্ছে যে একটি অণুর ভর কত, তাহলে আমরা এই লাইন থেকে কি দেখতে পাচ্ছি, এতটি অণুর ভর হচ্ছে 62 গ্রাম, তাহলে একটি অণুর ভর কত, কি লিখব, 6.023 ইন্টু 10 পাওয়ার 23টি অণুর ভর 62 গ্রাম। সুতরাং একটি অণুর ভর 62 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10 পাওয়ার 23 গ্রাম। তাহলে এখানে যা হবে তাই, তোমরা হিসাব করে দেখো, আমিও হিসাব করে দেখছি, ওকে। ঢাকা বোর্ড 23-এর একটি অণুর ভর হচ্ছে আমাদের 62 divided by 6.023 into 10 power 23, তাহলে 1.029 into 10 inverse 22 গ্রাম। শেষ। এটা আসলে একটা এমসিকিউ বা খতে আসার প্রশ্ন, গতে এই প্রশ্ন খুব কমই আসে। তো দেখো ঢাকা বোর্ডে আসলে এই সহজ প্রশ্নটা এসেছে, ওকে, আই থিঙ্ক বুঝতে পেরেছো। সো এটা ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন বলেছে তোমাকে এম যৌগের আণবিক সংকেত, সরি এটা তো শেষই, এটা একটু মুছে দিই, এটা মুছে দিলাম। তোমরা প্রশ্নগুলো অবশ্যই খাতায় লিখবা, প্রশ্ন খাতায় লিখবা, তারপরে করবা। উদ্দীপকের দ্রবণটা সেমি মোলার কিনা, তো আমরা মোলার ঘনমাত্রার বিষয়ে আমরা জেনে আসছি, সেমি মোলার হলে
ঘনমাত্রা হয় 0.5 মোলার। যদি মোলার দ্রবণ হয় ঘনমাত্রা হবে 1, যদি সেমি মোলার হয় ঘনমাত্রা হবে 0.5, আর যদি ডেসিমোলার হয় হবে 0.1। ঘনমাত্রার যে ভিডিওটা দেখে আসতে পারো। তারপর আমি এখানে বলে দিলাম, এটা তো ক্লিয়ার, এটা মুছে দিই, স্ক্রিনশট নিয়ে নাও। এইবার গ, সেমি মোলার মানে ঘনমাত্রা হবে 0.5, তাই না? তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে এই যে এত গ্রাম, এটা হচ্ছে দ্রবের ভর, দ্রবের ভর W সমান 3.875 গ্রাম, তাই না? আচ্ছা, আর আয়তন ভি দেওয়া কত দেখো, আয়তন ভি হচ্ছে 125 মিলিলিটার। আর যৌগ থাকলে তার আণবিক ভর আমরা সবাই বের করতে পারি, H2CO3 এর আণবিক ভর m সমান সমান 62। একটু আগে আমরা বের করে আসছি এটা, তাই না? তাহলে তোমার এখানে সেমিমোলার দ্রবণ কিনা, সেমিমোলার মানে 0.5 হবে কিনা আমরা ঘনমাত্রা বের করে দেখব। ওকে, তাহলে দেখো আমরা জানি W সমান কি জানি আমরা, SMV/1000। তাহলে এটা যদি আমরা কোনাগুনি গুণ করি, SMV 1000 W বা S সমান সমান নিচে MV উপরে 1000 W, তাহলে 1000 W এর মান হচ্ছে 3.875, আণবিক ভর M হচ্ছে 62, আর আয়তন V হচ্ছে 125। তাহলে এটা দেখো ঘনমাত্রাটা 0.5 হয় কিনা। ওকে, তো ঘনমাত্রা 0.5 হয় কিনা আমরা এটা চেক করি। তাহলে হচ্ছে 1000 গুণ 3.875 ডিভাইডেড বাই 62 ইন্টু 125, তাহলে 0.5। ওকে, তাহলে 0.5 মানে হচ্ছে এটা সেমিমোলার দ্রবণ, সেমিমোলার দ্রবণ বলবো যে, সুতরাং দ্রবণটি সেমিমোলার দ্রবণ, সেমিমোলার দ্রবণ। ওকে, এই হচ্ছে তোমার ঢাকা বোর্ড 23-এর প্রথম সমাধানটা। ওকে, এরপর প্রশ্ন দেখো, 15 গ্রাম ক্যালসিয়ামের সাথে 20 গ্রাম ক্লোরিন মেশানোতে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো। আচ্ছা, উৎপাদের শতকরা সংযুতি কত? তোমাকে বলে দিয়েছে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো, তারা বাংলা লিখেছে, আমি জায়গা স্বল্পতার কারণে আমি সরাসরি লিখেছি। তো এটা মুছে দেই। বলা হচ্ছে 15 গ্রাম ক্যালসিয়ামের সাথে 20 গ্রাম ক্লোরিন মেশানোতে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। তাহলে কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। তোমাকে বলা হচ্ছে উৎপাদের শতকরা সংযুতি। তাহলে তুমি লিখবা কি, যে উৎপাদ ক্যালসিয়াম ক্লোরাইড এর আণবিক ভর। তাহলে ক্যালসিয়ামের ভর হচ্ছে 40 আর ক্লোরিনের ভর হচ্ছে 35.5, তাই না? 35.5, ক্লোরিন আছে দুইটা, ক্যালসিয়ামের ভর 40, ক্লোরিনের ভর 35.5, ক্লোরিন আছে দুইটা, তাই 2 দিয়ে গুণ। তাহলে এখানে হচ্ছে 111 এত, তাই না? তাহলে 71 আর হচ্ছে 40, 111 আণবিক ভর। তাহলে শতকরা সংযুতিতে বের করতে পারবো আমরা, লিখবা ক্যালসিয়ামের শতকরা সংযুতি, ক্যালসিয়ামের শতকরা সংযুতি। ক্যালসিয়াম কত আছে? 40, মোট মান কত? 111 গুণ 100। ওকে, তাহলে এখানে কত আসে এটা বের করলেই হয়ে গেল। তাহলে 40 মানে 4000 আর হচ্ছে 111, এটা মান আসতেছে 36.03, 36.03%। ওকে, আর এরপরের কোশ্চেন তোমাকে বলেছে সরি, ক্যালসিয়ামের সাথে ক্লোরিন, ক্লোরিনের শতকরা সংযুতি। এটা যদি হয়ে থাকে, এবার আমরা ক্লোরিন লিখবো, যে ক্লোরিনের শতকরা সংযুতি। তাহলে ক্লোরিনের কত আছে? 111 নিচে বসবে, ক্লোরিন আছে তোমার 35.5 ইন্টু 2 মানে 71। তাহলে এই ক্লোরিনের মানটা বের করে নাও। তাহলে 71 ডিভাইডেড বাই 111, তাহলে মান আসলে 63.96, 63.96%। তো এটা হচ্ছে তোমার আনসার।
ঠিক আছে, শতকরা সংযোগী বলেছে আমাদেরকে, আমরা শতকরা সংযোগী বের করে দেখাই দিলাম। আচ্ছা, এরপরে তোমাদেরকে বলা হচ্ছে এরপরে যে কোনটা লিমিটিং বিক্রিয়ক। ওকে, তো এটা মুছে দিই। বলা হচ্ছে বিক্রিয়ায় কোনটি লিমিটিং বিক্রিয়ক। তো লিমিটিং বিক্রিয়ক তোমরা তো মনেই আছে, যে বিক্রিয়কটা বিক্রিয়া করে শেষ হয়ে যায় অথবা যে বিক্রিয়কটা কম দেয়া থাকে সেটাই লিমিটিং বিক্রিয়ক, তাই না? তাহলে এখানে আমরা বিক্রিয়াটা আগে করতে হবে। ঘ নাম্বার, যে ঘ নাম্বার তুমি লিখবা বিক্রিয়াটি হলো ক্যালসিয়াম যোগ ক্লোরিন, ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে ক্যালসিয়ামের এখানে ভর কত 40, এখানে ভর কত 71 গ্রাম, 71 গ্রাম। দেখেন এখানে আসলে সমতাকরণ করতে হয়, কিন্তু এখানে অলরেডি সমতাকরণ করাই আছে। ক্যালসিয়াম একটা, এখানেও একটা, ক্লোরিন এখানে দুইটা, এখানে দুইটা, তাহলে কোনো সমস্যা নাই। তাহলে এখানে তোমাকে বলা হচ্ছে কোনটা লিমিটিং বিক্রিয়ক। দেখো ক্যালসিয়ামের ভর কতটুকু দেওয়া আছে, ক্যালসিয়াম দেওয়া আছে 15 গ্রাম, আর ক্লোরিন দেওয়া আছে কত গ্রাম, 20 গ্রাম। তাহলে আমরা দেখবো আসলে 15 গ্রামের চেয়ে কম দেওয়া আছে কিনা বা বেশি দেওয়া আছে কিনা, সেভাবে ক্লোরিনের মানটা কম না বেশি। তো যেটা কম দেওয়া থাকবে সেটা লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমরা লিখবো কিভাবে, লিখবো 40 গ্রাম ক্যালসিয়াম বিক্রিয়া করে, 40 গ্রাম ক্যালসিয়াম বিক্রিয়া করে 71 গ্রাম ক্লোরিনের সাথে। সুতরাং 1 গ্রাম কত, 1 গ্রামের জন্য 40 ভাগের 71 হবে, তাই না? তো আমি ডিরেক্ট লিখে দিচ্ছি 40 গ্রাম বিক্রিয়া করে এত, আর ক্যালসিয়াম দেওয়া আছে 15 গ্রাম। তাহলে 15 গ্রাম ক্যালসিয়াম বিক্রিয়া করে 40 ভাগের 71 গুণ 15। তোমরা তো ঐকিক নিয়ম জানোই, এই জন্য আমি আর একেটা লিখলাম না, ঠিক আছে? তাহলে এখানে কত আসতেছে, এখানে আমরা হিসাব করি 71 ইন্টু 15 ডিভাইডেড বাই 40। তাহলে এটা আসতেছে তোমার 26.625 গ্রাম ক্লোরিনের সাথে। দেখো ক্লোরিন লাগবে 26 গ্রাম, তাই না? আচ্ছা, তার মানে আবার আমরা যদি উল্টা লিখি যে 71 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে 40 গ্রামের সাথে, 71 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে 40 গ্রাম ক্যালসিয়ামের সাথে। সুতরাং ক্লোরিন দেওয়া আছে কত গ্রাম, 20 গ্রাম। 20 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে 40 গুণ 20, আর নিচে হচ্ছে 71 গ্রাম ক্যালসিয়ামের সাথে। তাহলে কত হয় দেখো, 4 দুগুণা 8, মানে 800। উপরে হবে 800 আর নিচে হবে 71। তাহলে মানটা হচ্ছে 11.26 গ্রাম, মানে 11.26 গ্রাম ক্যালসিয়ামের সাথে। তাহলে এখন তুমি দেখো এই জায়গায় তোমার ক্লোরিনের প্রয়োজন হচ্ছে 26 গ্রাম ক্লোরিন প্রয়োজন, কিন্তু ক্লোরিন দেওয়া আছে কত গ্রাম, মাত্র 20 গ্রাম। তাহলে ক্লোরিন যেটুকু প্রয়োজন ছিল তার চেয়ে কম দেওয়া আছে। তো আবার দেখো এই জায়গায় ক্যালসিয়াম প্রয়োজন 11 গ্রাম, 11.2 গ্রাম, কিন্তু ক্যালসিয়াম দেওয়া আছে 15 গ্রাম। তাহলে ক্যালসিয়াম বেশি দেওয়া আছে, কম দেওয়া আছে কোনটা, ক্লোরিন। যেটা কম দেওয়া থাকে সেটাই বিক্রিয়া করে শেষ হয়ে যায় আগেই, তো ওইটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তাহলে লিখবা কি, যে ক্লোরিন প্রয়োজনের তুলনায় মানে কম দেওয়া আছে। ক্লোরিন লাগবে 26 গ্রাম, কিন্তু দেওয়া আছে কত গ্রাম, মাত্র 15 গ্রাম। ওকে, 20 গ্রাম দেওয়া আছে। তাহলে লিখবা কি, যে ক্লোরিন প্রয়োজনের তুলনায় কম আছে, প্রয়োজনের তুলনায় কম আছে, কম আছে, যা বিক্রিয়া করে শেষ হয়ে যায়, যা বিক্রিয়া করে আগেই শেষ হয়ে যায়, যা বিক্রিয়া করে আগেই শেষ হয়ে যায়। তাই ক্লোরিন লিমিটিং বিক্রিয়ক, তাই ক্লোরিন লিমিটিং বিক্রিয়ক। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাছাড়া এটা আরো অঙ্ক করে দিয়েছিলাম আগের ভিডিওতে, চাইলে দেখে আসতে পারো। এরপর এখানে আরো একটা ম্যাথ আছে। আচ্ছা, তাহলে এটা আশা করি বুঝতে পেরেছো, মানে যেটা প্রয়োজনে কম দেওয়া আছে সেটাই লিমিটিং বিক্রিয়ক, যেটা কম দেওয়া আছে সেটাই লিমিটিং বিক্রিয়ক। ওকে, তাহলে গেল এই তিনটা বোর্ড। দেখুন কত সহজ।
আচ্ছা, এরপরে যাচ্ছি আমি যশোর বোর্ড 2017 সালে। এখানেও দুইটা প্রশ্ন আছে। তাহলে এখানে বলা হচ্ছে 90 আণবিক ভরের M যৌগের 15 গ্রাম বিশ্লেষণ করে 0.33 গ্রাম হাইড্রোজেন, 4 গ্রাম কার্বন, 10 গ্রাম অক্সিজেন পাওয়া গেল। তাহলে যৌগের শতকরা সংযুতি বের করো। তাহলে আগের অঙ্কটা আমরা এরকম একটা ম্যাথ করেছিলাম, শতকরা সংযুতি সাপেক্ষে আণবিক সংকেত বের করা। ঘতে বলেছে আণবিক সংকেত বের করো। তাহলে প্রথমত আমরা গ নাম্বারটা যদি করি, এটা যশোর 17। হ্যাঁ, তাহলে গ নাম্বারটা হচ্ছে শতকরা সংযুতি। তাহলে লিখবো তোমার, দেখো আণবিক ভর 90, কিন্তু এই যৌগের বিশ্লেষণ করা হয়েছে 15 গ্রাম। তাহলে 15 গ্রামের মধ্যে কাকে কতটুকু পেয়েছে আর তার শতকরা পরিমাণটাই আমরা বের করবো 100 দিয়ে গুণ করে। তাহলে লিখবা যে 15 গ্রাম বিশ্লেষণ করা হয়েছে, বিশ্লেষণ করা হয়েছে 15 গ্রাম। ওকে, তাহলে এখন তোমার হাইড্রোজেন কত, 0.3। লিখবা হাইড্রোজেনের শতকরা সংযুতি। শতকরা সংযুতি কত হবে, টোটাল হচ্ছে 15 গ্রাম, আর এই 15 গ্রামের মধ্যে হাইড্রোজেন পাওয়া গেছে 0.33 গ্রাম। তাহলে 0.33 গুণ 100, এইটা বের করো। এরপরে আছে তোমার 4 গ্রাম কার্বন, কার্বনের শতকরা সংযুতি। তাহলে কার্বন হচ্ছে কত, কার্বনের মান পাওয়া গেছে 4 গ্রাম। তাহলে 4 ডিভাইডেড বাই 15 গুণ 100। ওকে, এরপরে আছে কি অক্সিজেন, অক্সিজেনের শতকরা সংযুতি। অক্সিজেন পাওয়া গেছে 10.67, তাহলে 10.67 ইন্টু 100, তাহলে এটা কত আসে বের করো। আমিও বের করি, তোমরা আমার সাথে সাথে করো। তাহলে 0.33 গুণ 100 আর নিচে হচ্ছে 15, তাহলে এটা আসতেছে 2.2, তার মানে 2.2%। এরপরটা হচ্ছে 400, তাই না, মানে 4 গুণ 100, অর্থাৎ উপরে 400 আর নিচে 15, তাহলে এটা আসতেছে 26.67%। তারপরটা কত হবে, 10.67 ইন্টু 100 ডিভাইডেড বাই 15, তো এটা হবে 71.13%। শেষ। তাহলে যদি এরকম কখনো বলে যে এত গ্রাম ভরের এত গ্রাম বিশ্লেষণ করা হয়েছে, যত গ্রাম বিশ্লেষণ করা হয়েছে ওকে তত দিয়ে ভাগ করে দিবা, যতটুকু পাওয়া গেছে তার 100% গুণ করে দিবা। ওকে, এরপরে কোশ্চেন বলা হচ্ছে, দেখো ভর ব্যবহার করে এম যৌগের আণবিক সংকেত বের করো। এখন তোমরা প্রথমেই যে অঙ্কটা করেছিলাম সেই অঙ্কটার মতো তোমরা করে ফেলতে পারবো। কিভাবে করবো আণবিক সংকেত, মনে আছে না, যে শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দিয়ে ভাগ করে। তো এটা তোমরা নিজেরাই করবা, আমি তোমাদের ইনবক্সে এটার আনসার আশা করতেছি। শতকরা সংযুতিগুলোকে তার মৌলগুলোর নিজ নিজ পারমাণবিক ভর দিয়ে ভাগ করে পাই। মৌলগুলোর নিজ নিজ পারমাণবিক ভর দিয়ে ভাগ করে পাই। তাহলে এটা ওই 1 নংয়ে যে ম্যাথটা করেছিলাম আণবিক সংকেত নির্ণয় করা, ওই প্যাটার্নেই এটা কমপ্লিট করে আমাকে ইনবক্সে দিবা। ওকে, তাহলে এখানে শতকরা সংযুতি কিন্তু আমরা এখানে পেয়ে আসছি, এটাই লিখবা। এই যে গতে যেটা পেয়েছো সেটা, তাহলে কার্বন কিভাবে লিখবা, কার্বন এই যে শতকরা সংযুতি, কার্বনের ভর হচ্ছে 12, ভাগ করবা। আবার হাইড্রোজেন, তুমি আগের অঙ্কটা প্রথম অঙ্কটা চেক করো, এটাই ছিল, এটা হচ্ছে 26.67, হাইড্রোজেনের ভর হচ্ছে 1। এরপরে হচ্ছে অক্সিজেন, অক্সিজেন কত 71.13, অক্সিজেনের ভর হচ্ছে 16। তো এটা কমপ্লিট করে তারপরে কি করব, ক্ষুদ্রতম ভাগফল দিয়ে সব ভাগফলকে আবার ভাগ করে তাদের কি বের করবো, পরমাণু সংখ্যাগুলো বের করবো। ঠিক আছে, সো আই থিঙ্ক বুঝতে পেরেছো, এটা তোমাদের বাড়ির কাজ। তাহলে এটা কমপ্লিট করে আমাকে ইনবক্সে দিবা। ওকে, তাহলে যশোর বোর্ড 17 ক্লিয়ার। আচ্ছা, আমি আমাদের এর পরের ম্যাথটা যদি যাই, যশোর বোর্ড 17 কি বলা হচ্ছে, বি দ্রবণের ঘনমাত্রা কত। ওকে, তাহলে গ বি দ্রবণ কি দেওয়া আছে দেখো তো, বি দ্রবণ দেওয়া আছে 250 ml, তাই না, আয়তন ভি, আয়তন দেখবা এখানে
আয়তন ভি সমান সমান 250 ml, আর ভর ডাব্লিউ সমান 5.20 গ্রাম, আর যৌগ হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর m সমান সমান সোডিয়াম 23, অক্সিজেন 16, হাইড্রোজেন 1 ইকুয়াল 40। তাহলে এই দ্রবণের ঘনমাত্রা চেয়েছে, তাহলে লিখবা ঘনমাত্রা S ইকুয়াল হোয়াট। তাহলে কি লিখবো আমরা জানি, ওই যে একটা ম্যাথ করিয়েছিলাম না, ওই ম্যাথটাই, W ইকুয়াল SMV/1000। তাহলে এই ঘনমাত্রা বের করতে যাচ্ছি আমরা, SMV ইকুয়াল টু 1000 W, বা ঘনমাত্রা S ইকুয়াল টু নিচে হবে MV, উপরে 1000 W। তাহলে 1000 W এর মান হচ্ছে কত, 5.20, আর আণবিক ভর M হচ্ছে 40, আর আয়তন V হচ্ছে 250। তাহলে এখানে যা পাবা তাই হচ্ছে তোমার ঘনমাত্রা, এত মোলার। তো অ্যান্সারটা জাস্ট বসিয়ে দাও, হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে যশোর বোর্ডের ঘ নাম্বার। যশোর বোর্ডের ঘ নাম্বার কি বলা হচ্ছে দেখো তো, যশোর বোর্ডের ঘ নাম্বার কি দেওয়া আছে? ঘ নাম্বার দেওয়া আছে এ ও বি দ্রবণের মিশ্রণে কোনটি লিমিটিং বিক্রিয়ক। তাহলে লিমিটিং বিক্রিয়ক করতে গেলে আবার বলা হচ্ছে মিশ্রণের প্রকৃতি কি হবে। এটা অবশ্য দেওয়া নাই, আমি অ্যাড করে নিয়েছি। তো সেম ভাবে আমরা আগের অঙ্কটা করেছিলাম না, ক্যালসিয়াম আর ক্লোরিনের মধ্যে কোনটা কম ছিল সেটা লিমিটিং বিক্রিয়ক। এখানেও সেম ভাবে আমরা লিখব, ঘ নাম্বার লিখব মিশ্রণের বিক্রিয়া হচ্ছে ফেরাস ক্লোরাইড আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই না? আচ্ছা, তাহলে এটা হবে ফেরাস ক্লোরাইড সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এটা যশোর বোর্ড 2017। আমি একটু কোয়েশ্চেনটা চেক করি, দাঁড়াও, কোয়েশ্চেনটা একটু চেক করা দরকার আছে। না, ঠিক আছে। তাহলে এইটা যদি আমরা করতে যাই, বিক্রিয়াটা বুঝো, তাহলে এই হাইড্রোজেন মানে হাইড্রোক্সাইডের সাথে আমার ফেরাস, সবসময় মনে রাখবা একটা বিক্রিয়ার ক্ষেত্রে পজিটিভ আর নেগেটিভ গুলোকে আমরা যুক্ত করার চেষ্টা করব। তো এখানে ধাতু হচ্ছে ফেরাস অর্থাৎ আয়রন, আর এখানে মানে নেগেটিভ আয়ন হচ্ছে হাইড্রোক্সাইড OH। তাহলে কি হবে, ফেরাস হাইড্রোক্সাইড আর সোডিয়ামের সাথে ক্লোরিন যুক্ত হবে, তাহলে কি হবে NaCl। ওকে, NaCl। তাহলে এখন এইটা যদি লিমিটিং বিক্রিয়কের প্রশ্ন হয়, তাহলে আমরা অঙ্কটা সমতাকরণ করতে হবে, অর্থাৎ পরমাণু সমান আছে কিনা। খেয়াল করে দেখো তো, এই জায়গায় ক্লোরিন হচ্ছে 2টা, কিন্তু এই জায়গায় ক্লোরিন কয়টা, 1টা, তাই না? তাহলে আমরা এখানে 2 দিয়ে গুণ করব, এই জায়গায় দিতে পারবো না, কারণ কি, খেয়াল করে দেখো, একটা যৌগ লেখার সিস্টেম হচ্ছে তার যোজনীকে আদান প্রদান করতে হবে। সোডিয়ামের যোজনী পাবে ক্লোরিন, ক্লোরিনের যোজনী পাবে সোডিয়াম। এখন সোডিয়ামের 1, ক্লোরিনের 1, এই জন্য আর লিখতে হয় নাই। ওকে, তো এই জায়গাটা হচ্ছে যোজনের, এই জায়গাগুলো হচ্ছে যোজনের জায়গা, এখানে আমরা কোনো সংখ্যা নতুন করে অ্যাড করতে পারবো না। তাহলে আমাদের সংখ্যা মিলাতে হবে সামনে গুণ করে, এই জন্য 2 গুণ করবো। ওকে, সামনে 2 গুণ করলে সোডিয়াম হয়ে যাচ্ছে 2টা। তাহলে আমরা কি করব, সোডিয়াম যেহেতু 2টা হয়ে যাচ্ছে, এইখানেও সোডিয়াম 2টা বানাতে হবে। ওকে, তাহলে এখানে সোডিয়াম 2টা বানালাম, তাহলে আর কোনো সমস্যা নেই। হাইড্রোক্সাইড এখানে দেখো 2টা ছিল, এখানেও 2টা হাইড্রোক্সাইড হয়ে গেছে, সোডিয়াম 2টা, এখানেও সোডিয়াম 2টা, ক্লোরিন এখানে 2 একে 2, এখানেও ক্লোরিন হচ্ছে তোমার 2টা, আয়রন এখানে একটা, আয়রন এখানে একটা, তাহলে বিক্রিয়ার কোনো সমস্যা নাই। এখন এই বিক্রিয়া সমতাকরণ করে আমাদের ওই আগের মতোই বিক্রিয়কগুলোর নিচে তাদের মানে এক মোলে কত তা বসায় দিব। তাহলে ক্লোরিনের ভর হচ্ছে কত, ক্লোরিনের ভর হচ্ছে 35.5, যেহেতু 2টা ক্লোরিন আছে 71 হবে, আর আয়রনের ভর হচ্ছে 55.85। ওকে, তার মানে আমরা 56 ধরতে পারি। 19 লেভেলে অবশ্য দশমিক মান নিয়ে কাজ করতে পারে, কোনো সমস্যা নাই, দশমিক মান ছাড়াই কাজ করা যাবে, ঠিক আছে। তাহলে 56 মান নিয়ে কাজ করতে পারি আমরা। তাহলে আয়রন হচ্ছে 56 আর ক্লোরিন হচ্ছে কত, 71। তাহলে 56 প্লাস 71 মান হচ্ছে 127। ওকে, কলেজের ক্ষেত্রে আমরা এটা আয়রনের ভরটা দশমিকে নেই, 55.85, কিন্তু তোমাদের 19 লেভেলে এটা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করা হয়।
শুধু এটা যেহেতু একটা রাউন্ড ফিগার, ক্লোরিন 35.5 অর্ধেকের একটা ভ্যালু আছে, এই জন্য এটা 5 নেওয়া হয়। আর এটা কত আসতেছে দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে তো 40, দুইটা আছে বলে 40 দেবো না, 80 গ্রাম। ওকে, তাহলে 127 গ্রাম বিক্রিয়া করে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। আমি উপরেটা মুছে দিচ্ছি। তাহলে এই বিক্রিয়া কি দেখতে পাচ্ছি, 127 গ্রাম ফেরাস ক্লোরাইড বিক্রিয়া করে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। 127 গ্রাম ফেরাস ক্লোরাইড বিক্রিয়া করে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। ওকে, সুতরাং তোমার 1 গ্রামে কত, আর এই ফেরাস ক্লোরাইড দেওয়া আছে দেখো কত গ্রাম। ওহো, এই অঙ্কটায় ফেরাস ক্লোরাইডের ভর দেওয়া নেই, তো কি করতে হবে, এই অঙ্কটা প্রথমেই আসলে ফেরাস ক্লোরাইডের ভরটা W=SVm/1000 দিয়ে বের করে নিতে হবে। ওকে, তাহলে এটা আমি একটু এখানে লিখছি, আর একটু উপরে দিলাম, লিখবা ফেরাস ক্লোরাইডের ভরটা লিখতে গেলে আমাদের কি কি লাগবে, এখানে লিখতে হবে এখানে আয়তন ভি। আচ্ছা, এখন আর না লিখি, সরাসরি লিখি। ভি সমান 100 ml, ঘনমাত্রা এস সমান 0.50, আর যৌগের আণবিক ভর এম কত হবে ফেরাস ক্লোরাইডের 156, আর হচ্ছে 71 আর 56 যোগ করলে হচ্ছে 127, আণবিক ভর 127। তাহলে ভরটা আমরা এখানে বের করে নিব। এবার আমরা জানি W=SmV/1000। ওকে, তাহলে ঘনমাত্রা S হচ্ছে 0.50, M হচ্ছে কত 127, আর আয়তন V হচ্ছে 100/1000। ওকে, তাহলে এইখানে আমার ভর কতটুকু আছে সেটা আমরা বের করে নেব আগে। 0.5 গুণ 127 গুণ 100 ডিভাইডেড বাই 1000, তাহলে এখানে আসতেছে তোমার 6.35 গ্রাম। তাহলে এখানে ভর আসতেছে 6.35 গ্রাম। ওকে, তাহলে আমরা এখন জানলাম যে ফেরাস ক্লোরাইড দেওয়া আছে কত গ্রাম, 6.35 গ্রাম, আর সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে 5.25 গ্রাম। তাহলে একটু আগে যে অঙ্কটা করেছিলাম ওইটার মতো করে করবা, কোনটা প্রয়োজনে কম দেওয়া আছে সেটা বের করবা। ওকে, তাহলে আমরা লিখতে পাচ্ছি 127 গ্রাম বিক্রিয়া করে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। সুতরাং 1 গ্রাম ফেরাস ক্লোরাইড বিক্রিয়া করে 80 ডিভাইডেড বাই 127 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। সুতরাং ফেরাস ক্লোরাইড আমরা পেলাম কত গ্রাম, 6.35 গ্রাম। 6.35 গ্রাম ফেরাস ক্লোরাইড বিক্রিয়া করে 80 গুণ 6.35 বাই 127 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে এই মানটা কত আসে বের করো, এই মানটা 80 গুণ 6.35 ডিভাইডেড বাই 127, তাহলে এই মানটা আসতেছে 4 গ্রাম। ওকে, তাহলে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে দেখো একটা জিনিস, এখানে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে, কিন্তু দেওয়া আছে কি 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই না? তাহলে বেশি দেওয়া আছে, তো বুঝতেই পারছি প্রয়োজনে কম দেওয়া আছে ফেরাস ক্লোরাইড। এটা আমরা একটু বের করে দেখাই। আবার লিখবা 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 127 গ্রাম ফেরাস ক্লোরাইডের সাথে। ওকে, সুতরাং ফেরাস ক্লোরাইড সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে দেখো 5.20 গ্রাম। 5.20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 127 ইন্টু 80 বাই 5.20 বাই 80 গ্রাম ফেরাস ক্লোরাইড, তাই না? তাহলে এখন দেখো মানটা কত আসতেছে, 127 ইন্টু 5.20 ডিভাইডেড বাই 80, তাহলে মান আসছে 8.25 গ্রাম। 8.25 গ্রাম ফেরাস ক্লোরাইড, দেখেছো? তাহলে আমরা ম্যাথ করে পেয়েছিলাম ফেরাস ক্লোরাইড এইখানে এই দ্রবণে আছে কত গ্রাম,
6.35 গ্রাম আছে এই দ্রবণে, কিন্তু ফেরাস ক্লোরাইড লাগবে 8 গ্রাম। তার মানে কি প্রয়োজনের কম দেওয়া আছে এই দ্রবণে, যেহেতু কম আছে তাই এটা আগেই শেষ হয়ে যায়, এটাই লিমিটিং বিক্রিয়া। ওকে, তাহলে কি লিখবো যে ফেরাস ক্লোরাইড লিখে নাও ফেরাস ক্লোরাইড প্রয়োজনের তুলনায় কম দেওয়া আছে এবং এটা বিক্রিয়া করে আগেই শেষ হয়ে যায়, তাই এটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। ওকে, তাহলে বুঝতে পারলাম আমরা যশোর বোর্ডের এই প্রশ্নটা হতে। আচ্ছা, এখন রাজশাহী বোর্ড 23-এ আসুন। রাজশাহী বোর্ড 23-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 20 গ্রাম। ওকে, 20 গ্রাম। তাহলে 20 গ্রাম এই যৌগের 15 গ্রাম বিশ্লেষণ করে এটা পাওয়া গেছে, হাইড্রোজেন, কার্বন এবং অক্সিজেন। তাহলে এই যৌগের আণবিক ভর 90 হলে আণবিক সংকেত কত? আসলে এই অঙ্কটা প্রথম যে অঙ্কটা পেয়েছিলাম 90 আণবিক ভরের, সেটাই তো ওইটার বিশ্লেষণ করা হয়েছে, মেবি ওটারও 15 গ্রাম বিশ্লেষণ করা হয়েছে, কিন্তু ওইটার প্রশ্নে প্রথমেই 90 আণবিক ভর বলে দিয়েছে, আর এখানে তারা এই 90 আণবিক ভর কথাটা পরে উল্লেখ করেছে, একই প্রশ্ন কিন্তু। অর্থাৎ তোমার যদি বলতো 90 আণবিক ভরের 20 গ্রাম যৌগের 20 গ্রাম এই যৌগের 15 গ্রাম বিশ্লেষণ করা হয়েছে, তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, এখন আমাকে বলা হচ্ছে এই যৌগটার আণবিক ভর হচ্ছে 90, এটা 20 গ্রাম নিয়ে তার মধ্যে 15 গ্রামকে বিশ্লেষণ করা হয়েছে। তাহলে আমরা এই ম্যাথটা যদি করতে চাই, লিখবা বিশ্লেষণ করা হয়েছে ঘ নাম্বার, বিশ্লেষণ করা হয়েছে 15 গ্রাম, তাই না? 15 গ্রাম। তাহলে যেখানে হাইড্রোজেন কত গ্রাম, যে হাইড্রোজেনের শতকরা সংযুতি আমরা আণবিক সংকেত বের করতে বলেছে। দেখো, আণবিক সংকেত বের করতে গেলে আমার শতকরা সংযুতি লাগবে, তো এখানে শতকরা সংযুতি কিন্তু আমাদেরকে দেয়া নাই, তো এই যে এইখান থেকে আমরা বের করে নিতে হবে, ঠিক আছে? তো একটু আগে যেভাবে করেছিলাম আর কি 15 গ্রাম, তো এখন তুমি কি লিখবা যে হাইড্রোজেনের শতকরা সংযুতি, হচ্ছে নিচে হবে 15, হাইড্রোজেন পাওয়া গেছে কত গ্রাম? 0.33 গ্রাম, 0.33 গুণ 100। তাহলে এরপরটা হচ্ছে তোমার কার্বন, তাহলে কার্বনের শতকরা সংযুতি, কার্বন আছে কত? 4 গুণ ডিভাইডেড 15, গুণটা তুমি একটু উপরে লিখতে পারো, 500 লিখতে পারো। আর দেওয়া আছে অক্সিজেন, অবশিষ্ট হচ্ছে অক্সিজেন। দেখো তারা এখানে বলেছে অবশিষ্ট অক্সিজেন, তার মানে আমরা এই দুইটা আগে বের করে নিই, তারপরে বলবো অক্সিজেন কতটুকু আছে। এখন দেখো 0.33 নিচে হচ্ছে 15 গুণ 100 ইকুয়াল 2.2%, এটা 2.2%, আর এটা হবে 400 নিচে 15, এটা হচ্ছে 26.67%। তাহলে আমাকে বলা হচ্ছে ওই যে প্রথম একটা অঙ্ক করেছিলাম না, যে 3টা যৌগ পাওয়া গেছে, মৌল পাওয়া গেছে, একটার মান দেওয়া ছিল না, 100 থেকে মাইনাস করেছি, এটাও সেম কাজ। তাহলে দুইটার মান, একটা মান পাওয়া গেল কত পার্সেন্ট? 2%, আর একটা মান 26%। তাহলে 100 থেকে মাইনাস করলে আমরা অপরটা পেয়ে যাব। তাহলে এখন লিখবা কি, অক্সিজেনের শতকরা সংযুতি সমান কি লিখবা? 100 মাইনাস 2.2 প্লাস 26.67। ওকে, তাহলে 71 পয়েন্ট সামথিং আসবে। আমরা একটু বের করে নিই এটা। 100 মাইনাস 2.2 প্লাস 26.67 ব্র্যাকেট ক্লোজ, মান আসবে 71.13। ওকে, তো এই হচ্ছে অক্সিজেনের শতকরা সংযুতি। এখন তো তুমি আণবিক সংকেত নিজে বের করতে পারবা, তাই না? তাহলে আণবিক সংকেত বের করার জন্য সিস্টেম কি? ওই যে বলবা শতকরা সংযুতিগুলোকে নিজ নিজ পারমাণবিক ভর দিয়ে ভাগ করে পাই, তার পরবর্তীতে আবার ক্ষুদ্রতম ভাগফল দিয়ে সকল ভাগফলকে ভাগ করে পরমাণু সংখ্যা বের করবা, দেন ধরি স্থূল সংকেত পেয়ে গেলাম। তারপরে আণবিক সংকেত কি হবে? এটার স্থূল সংকেত হবে HCO2। ওকে, এর স্থূল সংকেত হবে এটা 32 আর 12 হচ্ছে 32, আর হচ্ছে 13 45, তাহলে এটা হচ্ছে 90, তাই না? তাহলে এটা স্থূল সংকেত হবে HCO2। তাহলে স্থূল সংকেত এটা হলে ওই যে আমরা ধরেছিলাম আণবিক সংকেত এত n, তাহলে আণবিক ভর বের করে প্রশ্ন মতে
এত n মানে 45n, এটা তো টোটাল 45n আসবে, 45n ইকুয়াল টু 90। সেম ভাবে ওই অঙ্ক যেভাবে করেছো সেম ভাবে এটা নামাবো। এটার আণবিক সংকেত হবে H2C2O4, এটার আণবিক সংকেত হবে এটা। ওকে, সো আই থিঙ্ক বুঝতে পেরেছো। এটার বাকি অংশ কমপ্লিট করে আমাকে ইনবক্সে দাও। তাহলে আমি এই লাইনটা একটু সামনে অগ্রসর হয়ে বলবো যে হাইড্রোজেন কার্বন অক্সিজেনের শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দিয়ে ভাগ করে, আশা করি বুঝতে পেরেছো, নিজ নিজ পারমাণবিক ভর দিয়ে ভাগ করে। ওকে, তো এটা সেম ভাবে তাহলে হাইড্রোজেনের মান হচ্ছে এত, এটাকে 1 দিয়ে ভাগ করবা, কার্বনের মান হচ্ছে এত, কার্বনের ভর 12 দিয়ে ভাগ করবা, অক্সিজেনের ভর হচ্ছে 16 দিয়ে ভাগ করবা এটাকে, তাহলে আণবিক সংখ্যাটা বের করে ফেলতে পারবো। ওকে, বাস শেষ এই অধ্যায়ের এই গ নাম্বারটা শেষ। এবার ঘ নাম্বার দেখো, এই যৌগের অবশিষ্ট ভর হতে 500 ml ডেসিমোলার দ্রবণ তৈরি করা যাবে কিনা। ওকে, তাহলে এটা হচ্ছে ঘ নাম্বার। তাহলে এই যৌগের অবশিষ্ট ভর, দেখো এই যৌগ ছিল কত গ্রাম বলা হচ্ছে, এই যৌগের 20 গ্রামের মধ্যে 15 গ্রাম বিশ্লেষণ করা হয়েছে, তার মানে বাকি আছে 5 গ্রাম। ওই 5 গ্রাম নিয়ে আমরা অবশিষ্ট ভর আছে 5 গ্রাম, এই 5 গ্রাম নিয়ে 500 ml ডেসিমোলার দ্রবণ তৈরি করতে পারবো কিনা। তাহলে তুমি লিখবো অবশিষ্ট ভর, এখানে অবশিষ্ট ভর W সমান সমান 20 মাইনাস 15 সমান সমান 5 গ্রাম, আর 500 ml আয়তন V হচ্ছে 500 ml, ঠিক আছে 500 ml, আর ডেসিমোলার মানে 0.1, ডেসি মানে 0.1, তাই না। তাহলে ঘনমাত্রা S ইকুয়াল টু 0.1 মোলার। তাহলে তোমাকে বলা হচ্ছে 500 ml ডেসিমোলার দ্রবণ তৈরি করা যাবে কিনা। তাহলে অবশিষ্ট ভর থেকে তাহলে আমরা কি লিখবো এখন, আণবিক ভর তো আমরা এখন জানি, আণবিক ভর H2CO2 আণবিক ভর কত 90, আণবিক ভর M হচ্ছে 90, আণবিক ভর M কত 90। ওকে, তাহলে ঘনমাত্রা ডেসিমোলার দ্রবণ তৈরি করা যাবে কিনা, ডেসিমোলার, তাহলে আমরা 0.1 হয় কিনা ঘনমাত্রা সেটা বের করে দেখব। ওকে, তাহলে লিখবা আমরা জানি W equal to SMV by 1000। ওকে, তাহলে SMV equal 1000 W বা S সমান সমান MV আর উপর হচ্ছে 1000 W। ওকে, তাহলে এখন মান যদি বসায় দিই আমরা বুঝতে পারবো আসলে কি হবে। তো এখানে লিখবা বা S সমান সমান 1000 W এর মান হচ্ছে 5, M আণবিক ভর M হচ্ছে 90, আর আয়তন V হচ্ছে 500। ওকে, তাহলে কি হবে, এটা উপরে হচ্ছে 5000, নিচে হচ্ছে 5×45 আর হচ্ছে 000, তার মানে এটার 0.1 হচ্ছে, তো এটা 0.1 মোলার দ্রবণ হচ্ছে। ওকে, তাহলে বলবো যে সুতরাং ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করা সম্ভব। সুতরাং 500 ml ডেসিমোলার দ্রবণ তৈরি করা যাবে। আশা করি বুঝতে পেরেছো। এই হচ্ছে সমাধান। ডেসিমোলার মানে হচ্ছে 0.1, ডেসিমোলার মানে কি 0.1 গ্রাম। ঠিক আছে, তাহলে এটা আমরা আশা করি বুঝতে পেরেছি। ঠিক আছে, তো এই শেষ। তাহলে আজকে আমরা 6টা সৃজনশীল করলাম একটা ভিডিওতে। সো তোমরা এই 6টাই সুন্দর করে নোট করো, এটার উপরেই নিজে এক্সাম দাও। এক্সাম কিভাবে দিবা, প্রশ্নগুলো সুন্দর করে আগে লিখো, প্রশ্নগুলো এক পেজে লিখে ওই পেজ থেকে বারবার প্রশ্নগুলোর উত্তর দাও। এখন তোমার যে কোনো সৃজনশীল তুমি বুঝতে পারবে এই অধ্যায়ে। ওকে, আর কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় আমাকে মেসেজ করো, কোনো প্রবলেম নাই। আর এখানে যে প্রশ্নগুলো আছে শুধু প্রথম অংশটা ভাঙতে পারলেই ইজি হয়ে যাবে। ঠিক আছে, এছাড়া এখানে যে আমি যেহেতু আগেও 6টা ভিডিও দিয়েছি, ভিডিওগুলো চেক করো, বারবার পড়ো, আশা করি প্রবলেম থাকার একদমই কথাই না। এরপরে আমি এটার MCQ আপলোড করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।